আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালোই আছো। গত ক্লাসে আমরা দেখেছিলাম গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্য এবং এখান থেকে গতিতত্ত্বের একটা সমীকরণ আমরা দেখেছিলাম। সেই সাথে আমরা দেখেছিলাম বর্গমূল, গড় বর্গবেগ, গড় গতিবেগ, সম্ভাব্যতম বেগ, এগুলো আমরা দেখেছিলাম। আজকে আমরা দেখব গ্যাসের গতিতত্ত্বের সমীকরণ হতে কিভাবে গতিশক্তির হিসাব করব এবং বর্গমূল, গড় বর্গবেগের আমরা হিসাব করব। তাহলে প্রথমে আমরা দেখি গ্যাসের গতিতত্ত্বের সমীকরণ থেকে গতিশক্তির হিসাব আমরা কিভাবে করব। তোমরা খাতা কলম নিয়ে নাও। আমি যখন এখানে লিখবো তোমরা আমার সাথে সাথে কিন্তু এগুলো করে নিবে। তোমরা যখন ভিডিওটা দেখবে আমার সাথে সাথে তোমরা খাতা এগুলো করে নিবে, তাহলে তোমাদের জন্য পড়াটা অনেক সহজ হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে হিসাব করি গতিশক্তিটার সমীকরণটা আমরা কিভাবে বের করব। আমরা গ্যাসের গতিতত্ত্বের যে মৌলিক স্বীকার্য ছিল সেই স্বীকার্যের ভিত্তিতে আমরা একটা সমীকরণ বের করেছিলাম। সেই সমীকরণটাকে বলা হয় গ্যাসের গতিতত্ত্বের সমীকরণ। সমীকরণটা ছিল পিভি সমান 1/3 mn c স্কয়ার। পিভি সমান 1/3 mn c স্কয়ার। তাহলে এখানে পিটা কি ছিল? গ্যাসের চাপ, ভি হচ্ছে গ্যাসের আয়তন, এম হচ্ছে গ্যাসের প্রতিটি অণুর ভর, এন হচ্ছে তোমার অণুর সংখ্যা, আর সি হচ্ছে তোমার বর্গমূল, গড় বর্গবেগ। তাহলে এটা হচ্ছে আমাদের গ্যাসের গতিতত্ত্বের সমীকরণ। এখান থেকে আমরা গতিশক্তিটা আমরা হিসাব করব। তোমরা ফিজিক্সে তো জানো গতিশক্তি হচ্ছে তোমার হাফ এম ভি স্কয়ার। আমরা এখানে করবো হচ্ছে হাফ এম সি স্কয়ার। মানে এখানে বেগটা আমরা ব্যবহার করবো হচ্ছে বর্গমূল, গড় বর্গবেগ, এটা আমরা তোমার ব্যবহার করবো। তাহলে এখন আমরা জানি যে এক মোল যে কোনো আদর্শ গ্যাসের যে সমীকরণ পিভি সমান 8T, এটা হচ্ছে এক মোল আদর্শ গ্যাসের সমীকরণ। তার প্রথম সমীকরণ মনে করি আমি দিলাম 1 নম্বর, দ্বিতীয় সমীকরণটা দিলাম হচ্ছে 2 নম্বর। তোমরা আমার সাথে সাথে এগুলো লিখে নাও। তাহলে প্রথম সমীকরণ হচ্ছে গতিতত্ত্বের সমীকরণ, আর দ্বিতীয় সমীকরণ হচ্ছে এক মোল আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। দেখো এখন এই দুটো সমীকরণ থেকে আমি কি লিখতে পারি? প্রথম সমীকরণ পিভি সমান 1/3 mn c স্কয়ার, দ্বিতীয় সমীকরণ হচ্ছে পিভি সমান 8T। তাহলে দুই দিকে কিন্তু বাম দিকে পিভি, তাহলে আমরা অবশ্যই লিখতে পারি যে 1/3 mn c স্কয়ার সমান সমান হচ্ছে 8T। এই কথাটা কিন্তু আমরা লিখতে পারি। তাহলে 1 ও 2 নং সমীকরণ আমরা লিখতে পারি 1 ও 2 নং সমীকরণ হতে লেখা যায় তাহলে কি লিখতে পারি আমরা? 1/3 mn c স্কয়ার সমান সমান 8T। 1/3 mn c স্কয়ার সমান সমান হচ্ছে 8T। এখন এই সমীকরণটাকে আমি একটু পুনর্বিন্যাস করব, অর্থাৎ 2/3 গুণ হাফ mn c স্কয়ার সমান সমান 8T। যদি লেখাগুলো না বোঝা যায় তারপরে তোমরা আমাকে জানাবে, তাহলে পরের দিন থেকে আর হয়তো একটু বড় করে আমরা লিখবো। আশা করি তোমরা লেখাগুলো দেখতে পাচ্ছ। তাহলে আমরা উপরের সমীকরণটাকে আমরা এইভাবে পুনর্বিন্যাস করলাম। দেখো এই 2 কেটে গেল, তাহলে 1/3 mn c স্কয়ার উপরের সমীকরণটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন আমি উপরের লেখাটা একটু মুছে দিই। তোমরা আমার সাথে সাথে কিন্তু লিখে নেবে। তাহলে এখন 2/3 ইন্টু হাফ এম সি স্কয়ার। হাফ এম সি স্কয়ার হচ্ছে একটা অণুর গতিশক্তি। একে যদি আমি এন অর্থাৎ অণুর সংখ্যা দিয়ে যদি গুণ করি তাহলে আমি কিন্তু গ্যাসের মোট গতিশক্তি আমি পেয়ে যাব। তাহলে হাফ এম এন সি স্কয়ার এটা সমান আমরা লিখতে পারি মোট গতিশক্তি। মোট গতিশক্তি সমান সমান 8T। ঠিক আছে? তাহলে এখন আমরা এই মোট গতিশক্তি সমান, এটাকে আমরা কাইনেটিক এনার্জি লিখতে পারি। ইংলিশে লিখলে কাইনেটিক এনার্জি, সংক্ষেপে লিখলে কে ডট ই। আমরা লিখতে পারি তোমার মোট গতিশক্তি ব্র্যাকেটে দাও কাইনেটিক এনার্জি সমান সমান
এই 2/3 যদি আমি ওই পাশে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে 3/2 RT, 3/2 RT। অর্থাৎ আমরা মোট গতিশক্তির সমীকরণটা আমরা পেলাম 3/2 RT। তাহলে এটা হচ্ছে তোমার এক মোল গ্যাসের গতিশক্তি। তাহলে অতএব n মোল গ্যাসের গতিশক্তি কত হবে? n মোল গ্যাসের গতিশক্তি, গ্যাসের মোট গতিশক্তি সমান সমান 3/2 nRT, 3/2 nRT। তাহলে এই সমীকরণ দিয়ে আমরা যে কোনো গ্যাসের গতিশক্তি আমরা হিসাব করতে পারবো। তোমাকে যদি এক মোল গ্যাসের গতিশক্তি বের করতে বলে তাহলে উপরেরটা দিয়ে বের করব 3/2 RT দিয়ে, আর যদি n মোল গ্যাসের ক্ষেত্রে বলে তাহলে 3/2 nRT, এই সমীকরণটা আমরা বের করব। যদি গ্যাসের ভর দেওয়া থাকে, ভরকে আমরা আণবিক ভর দ্বারা ভাগ করলে কিন্তু গ্যাসের মোল সংখ্যাটা আমরা পেয়ে যাই। তাহলে মোল সংখ্যায় n এর মান বসাবো, আর এর মান এখানে আমার হচ্ছে তোমার এসআই পদ্ধতিতে 8.314, আর টি হচ্ছে আমাদের কেলভিন তাপমাত্রা বা পরম তাপমাত্রা। আমরা যখন অঙ্কটা করব তখন তোমরা জিনিসটা আরো ভালোভাবে ক্লিয়ার হবে। ঠিক আছে, তাহলে এই সমীকরণ দিয়ে আমরা গ্যাসের মোট গতিশক্তি আমরা বের করতে পারবো। তাহলে অঙ্কটা আমরা একটু পরে করছি। এর আগে আমরা সেকেন্ড যেটা ছিল বর্গমূল গড় বর্গবেগ, এটা আমরা এখন হিসাব করে দেখাই। নিশ্চয়ই তোমরা লিখে নিয়েছো, তাহলে আমি এখন মুছে দিই। প্রথমটা ছিল হচ্ছে গ্যাসের গতিশক্তি বের করা, এখন হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ বের করব। যেটাকে আমরা সংক্ষেপে কি বলি আরএমএস বেগ, ইংলিশে বলা হয় রুট মিন স্কয়ার ভেলোসিটি, বর্গমূল গড় বর্গবেগ। তাহলে এখন এই সমীকরণটা আমরা প্রতিপাদন করব। তাহলে তো আমরা জানি যে গ্যাসের গতিতত্ত্বের যে সমীকরণ PV সমান 1/3 mn স্কয়ার, ঠিক আছে। তাহলে এখন আমরা কোনটা বের করব? সি এর মানটা। তাহলে সি স্কয়ার সমান কি হবে? 3টা যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে 3PV ভাগ mn, 3PV ভাগ mn, বা সি যদি নাও তাহলে রুট ওভার 3PV ভাগ mn। এখন m হচ্ছে একটা অণুর ভর, n হচ্ছে তোমার অণুর সংখ্যা। তাহলে এখানে n বড় হাতের n, এটা অণুর সংখ্যা যদি 1 মোল হয় তাহলে mn কে আমরা বলবো হচ্ছে আণবিক ভর, এটাকে আমরা বড় হাতের m দ্বারা প্রকাশ করি। রুট ওভার 3PV ভাগ বড় হাতের m, তাহলে বড় হাতের mটা কি হলো? আণবিক ভর। তাহলে m সমান সমান হচ্ছে mn, যেটাকে আমরা বলি আণবিক ভর। ঠিক আছে, এখন আবার আমরা জানি যে 1 মোল আদর্শ গ্যাসের জন্য PV সমান হচ্ছে RT, 1 মোল আদর্শ গ্যাসের জন্য PV এর মান হচ্ছে RT। তাহলে এখন এই সমীকরণে PV এর জায়গায় এখন আমি RT মানটা লিখব। তাহলে আমি একটু উপরে মুছে দেই। তাহলে সি সমান সমান রুট ওভার 3RT ভাগ m। তাহলে এই যে সমীকরণ, এই সমীকরণের সাহায্যে আমরা যে কোনো গ্যাসের বর্গমূল গড় বর্গবেগ আমরা হিসাব করতে পারি। তাহলে এখন আমরা গ্যাসের গতিশক্তি এবং বর্গমূল গড় বর্গবেগ এটা বের করে আমরা দুটো অঙ্ক করব। অঙ্ক করলে তোমরা জিনিসটা আরো তোমাদের কাছে ক্লিয়ার হবে। এখানে 8টা কি ছিল? মোলার গ্যাস ধ্রুবক। এটা আমাদের 3টা মান ছিল, একটা হচ্ছে লিটার বাই চাপ এককে,
একটা হচ্ছে এসআই এককে, আর একটা হচ্ছে তোমার সিজিএস এককে। আর তিনটা এককের মানটা কিন্তু তোমরা মুখস্থ রাখবে। ই তো হচ্ছে আমাদের পরম তাপমাত্রা বা কেলভিন তাপমাত্রা, এম হচ্ছে গ্যাসের আণবিক ভর। গ্যাসের যদি নাম দেওয়া থাকে তাহলে আমরা কিন্তু আণবিক ভর সহজে বের করতে পারবো। আর গ্যাসের যদি নাম না দেওয়া থাকে, অন্য কোনো যদি ডাটা থাকে, তাহলে ওখান থেকে কিন্তু গ্যাসের আণবিক ভরটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, চলো প্রথমে আমরা বর্গমূল গড় বর্গবেগ এটার একটা অঙ্ক আমরা করি, তারপরে আমরা গ্যাসের গতিশক্তির একটা অঙ্ক করব। আমি অঙ্কটা লিখে নেই, তোমরা আমার সাথে সাথে অঙ্কটা লিখে ফেলো। এর পরের দিন থেকে যখন আমার ক্লাসটা দেখবে, অবশ্যই খাতা কলম সাথে নিয়ে বসবে। আর যেহেতু আমি এখন বোর্ডে করছি, আমি একটু চেষ্টা করছি যে তোমাদের ক্লাসটা যেন ক্লাসরুমে, অর্থাৎ আমরা মাদ্রাসায় যেভাবে নেই সেভাবে কিছুটা নেওয়ার চেষ্টা করছি। এখন ল্যাপটপে পাওয়ার পয়েন্টে করলে অনেক সময় ওখানে প্রিন্টে লেখা থাকে, তোমরা জিনিসগুলো ভালো বুঝতে পারো না। এই জন্য একটু আমার কষ্ট হলেও আমি কিন্তু ব্ল্যাকবোর্ডে তোমাদের পড়ানোর চেষ্টা করছি যেন তোমাদের জিনিসগুলো ক্লিয়ার হয়। এই জন্য আমি যখন যখন লিখবো, সাথে সাথে আমার সাথেও তোমরা নিজেরা লিখে নেবে, তাহলে তোমাদের ক্লাস নোটটা কিন্তু হয়ে যাবে। চলো এখন আমরা বর্গমূল গড় বর্গবেগ এর একটা অঙ্ক আমরা করব। আমার সাথে সাথে অঙ্কটা তুলে ফেলো। এসটিপিতে একটি গ্যাসের ঘনত্ব 1.25 গ্রাম পার লিটার। এসটিপিতে একটি গ্যাসের ঘনত্ব 1.25 গ্রাম পার লিটার 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসটির অনুসমের আরএমএস বেগ বের করো। 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসটির আরএমএস বেগ অর্থাৎ বর্গমূল গড় বর্গবেগ বের করো। এই ছিল হচ্ছে আমাদের অঙ্ক। বুঝতে পেরেছো? এসটিপিতে একটি গ্যাসের ঘনত্ব 1.25 গ্রাম পার লিটার 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসটির আরএমএস বেগ নির্ণয় করো। তাহলে একটু আগে তো আমরা দেখলাম যে আরএমএস বেগ বের করার যে সূত্রটা ছিল, সি সমান √3/r/m, এই ছিল ফর্মুলা আমাদের। তাহলে এখান থেকে দেখো তো আমার কি কি লাগবে আর কি বের করতে হবে। আর মোলার গ্যাস ধ্রুবক, এটা তো আমাদের মুখস্থ। কি হচ্ছে আমাদের কেলভিন তাপমাত্রা, তাই এখানে আমার তাপমাত্রা দেওয়া আছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এটাকে আমরা কেলভিন তাপমাত্রায় বের করব, অর্থাৎ সেন্টিগ্রেড তাপমাত্রার সাথে যদি 273 যোগ করো তাহলে কিন্তু আমরা কেলভিন তাপমাত্রা পাবো। এরপর লাগবে কি গ্যাসের আণবিক ভর। এখানে যেহেতু কোনো গ্যাসের নাম দেওয়া নেই, তাহলে কিন্তু আমরা তার আণবিক ভরটা বের করতে পারবো না। গ্যাসের নাম যদি দেওয়া থাকতো তাহলে অণুর সংকেত থেকে কিন্তু তার আণবিক ভরটা আমরা বের করতে পারতাম। কিন্তু এখানে তোমার দেওয়া আছে গ্যাসের ঘনত্ব, এই ঘনত্ব থেকে কিন্তু আমাদের আণবিক ভরটা বের করে নিতে হবে। চলো আমরা প্রথমে গ্যাসের আণবিক ভরটা বের করি, সূত্রটা আবার পরে আমরা লিখব। প্রথমে হচ্ছে আণবিক ভর নির্ণয়। আণবিক ভর নির্ণয়, দেখো ঘনত্ব দেওয়া আছে 1.25 গ্রাম পার লিটার। এই কথার অর্থ হচ্ছে যে 1 লিটার গ্যাসের ভর 1.25 গ্রাম, তাই তো নাকি? 1 লিটার গ্যাসের ভর 1.25 গ্রাম। এখন আমরা জানি যে এসটিপিতে 22.4 লিটার গ্যাসের ভর যত গ্রাম হয় সেটা হচ্ছে তার আণবিক ভর। এটা আমরা অ্যাভোগাড্রোর সূত্র থেকে আমরা জানি এসটিপিতে 22.4 লিটার গ্যাসের যে ভর হয় সেই ভরটাকে বলা হয় তার আণবিক ভর। ওকে, চলো আমরা তাহলে ঐকিক নামের আণবিক ভরটা বের করে ফেলি। এখানে তোমার দেওয়া আছে গ্যাসের ঘনত্ব সমান সমান 1.25 গ্রাম পার লিটার।
তাহলে 1 লিটার গ্যাসের ভর 1 লিটার গ্যাসের ভর 1.25 গ্রাম, অতএব 22.4 লিটার। ও তার আগে একটু লিখে নেবে এসটিপিতে। এসটিপিতে 1 লিটার গ্যাসের ভর 1.25 গ্রাম, অতএব 22.4 লিটার গ্যাসের ভর 1.25 ইন্টু 22.4 লিটার এত গ্রাম। তাহলে এটা করলে পাবে তুমি হচ্ছে 28 গ্রাম। 28 গ্রাম, অর্থাৎ 22.4 লিটার গ্যাসের ভর হচ্ছে 28 গ্রাম। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এই 28 হচ্ছে তার আণবিক ভর। যখন আমরা আণবিক ভর লিখবো তখন কিন্তু তার গ্রামটা লিখবো না, আমরা তো জানি আণবিক ভরে কোনো একক নাই। একক লেখা যায়, তুমি যদি একক লেখো তাহলে গ্রাম পার মোল লিখতে হবে, আর যদি না লেখো তাহলে শুধু 28 সংখ্যাটা লিখলে হবে। তাহলে 28 কোন গ্যাসের আণবিক ভর চিন্তা করে দেখি, কোন গ্যাসের হতে পারে? অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, ক্লোরিন। অক্সিজেন আণবিক ভর কত? 32, কার্বন ডাই অক্সাইড 44, ক্লোরিন হচ্ছে তোমার 73, নাইট্রোজেন হচ্ছে তোমার 28। মানে একটা নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 14, তাহলে যেহেতু N2 তাহলে 14 দুগুণ 28, তাহলে নাইট্রোজেন গ্যাসের আণবিক ভর হচ্ছে 28। তাহলে আমরা ধরে নিতে পারি এই গ্যাসটা হচ্ছে তোমার নাইট্রোজেন গ্যাস। এখানে লিখতে হবে না যেটা কোন গ্যাস, আমাদের শুধু দরকার হচ্ছে আণবিক ভর। ঠিক আছে, এখন তো তুলে নাও। আমি এখন আরএমএস বেগ বের করব। আরএমএস বেগ নির্ণয়। তাহলে একটু আগে তো ফর্মুলা আমরা লিখলাম, সি সমান √3RT/m। নিচেরগুলো নিশ্চয়ই লিখেছো, আমি নিচেরগুলো মুছে দিলাম। তাহলে এখানে কি কি দেওয়া আছে? টি তাপমাত্রা দেওয়া হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, 27 প্লাস 273 আমি পাবো হচ্ছে 300 কেলভিন। 300 কেলভিন। এরপর হচ্ছে তোমার আর এর তো তিনটা একক আছে, লিটার বাই চাপ, এসআই এবং সিজিএস। আমার সাজেশন থাকবে আরএমএস বেগ বের করার সময় তোমরা আর এর মান সবসময় সিজিএস এককে নিবে। 8.314 ইন্টু 10⁻7 এত আর পার কেলভিন পার মোল। আর এর মান 8.314 ইন্টু 10⁻7 ER/GR পার কেলভিন পার মোল। আর যদি এটা এসআই এককে নাম তাহলে 8.314 জুল পার কেলভিন পার মোল এটা নিতে হবে। আর এর মান সিজিএস এককে নিলে কি সুবিধাটা সেটা দেখো। আমরা এই যেটা আণবিক ভর বের করলাম 28, এটা কিন্তু গ্রামে হিসাব করা থাকে। তাহলে এখানে আর এই আণবিক ভরের আর কোনো পরিবর্তন করতে হবে না। আর এর মান তুমি যদি সিজিএস এককে নাও তাহলে আণবিক ভর আমরা গ্রাম এককে যেটা হিসাব করেছিলাম গ্রাম পার মোল সেটা কিন্তু তোমার থাকবে 28। আর এর মান যদি এসআই এককে নাম 8.314 জুল পার কেলভিন পার মোল, তাহলে তখন এটাকে আবার কিলোগ্রামে নিতে হবে। 28কে 1000 দিয়ে ভাগ করে কিলোগ্রাম পার মোলে নিতে হবে, কত ঝামেলা করার দরকার নাই। তাহলে আর এর মান আমরা দিব সিজিএস এককে, আর আণবিক ভর আমরা নরমালি যেটা গ্রামে বের করি সেই গ্রামে তোমার থাকবে 28। আমরা কি এখানে কোনো একক লিখবো না, একক যদি লেখো তাহলে লিখতে হবে গ্রাম পার মোল। তাহলে মানগুলো এখন বসিয়ে দেই। 3 ইন্টু 8.314 ইন্টু 10⁻7 ইন্টু 300 কেলভিন ডিভাইড বাই 28। তাহলে এটা করলে তুমি ক্যালকুলেশন তোমরা বাসায় করে দেখবে, পাবে হচ্ছে 51
0.690 এত সেন্টিমিটার পার সেকেন্ড। অর্থাৎ 51,690 সেন্টিমিটার পার সেকেন্ড। আর আর এর মান যদি আমরা এসআই কে নিতাম তাহলে আণবিক ভর এটা কিলোগ্রামে নিতে হতো, তখন আমার আরএমএস বেগের মান বের হতো মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড, এটা যদি মিটার পার সেকেন্ডে যেতে চাও তাহলে 100 দিয়ে ভাগ করো, 100 দিয়ে ভাগ করলে 516.90 মিটার পার সেকেন্ড। তোমাকে যদি কোশ্চেনে বলে দেয় এটা মিটার পার সেকেন্ডে বের করবে, তোমরা সেন্টিমিটার পার সেকেন্ডে বের করে একে 100 দিয়ে ভাগ করবে, বলে আমরা পাবো 516.90 মিটার পার সেকেন্ড। আর যদি কিছু না বলা থাকে, কোন একক বের করবে এটা যদি না বলা থাকে, তাহলে তোমরা সেন্টিমিটার পার সেকেন্ডে রেখে দিবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে এখন আমরা এটা মুছে দেই, দিয়ে আমরা আরেকটা অঙ্ক করব, পরে আজকে শেষ করব, গতিশক্তি বের করার অঙ্ক। অঙ্কটা আমার সাথে সাথে লিখে নাও। 298 কেলভিন তাপমাত্রায় 298 কেলভিন তাপমাত্রায় একটি কার্বন ডাই অক্সাইড অণু, একটি কার্বন ডাই অক্সাইড অণুর গড় গতিশক্তি গণনা করো। গড় গতিশক্তি গণনা করো। 298 কেলভিন তাপমাত্রায় একটি কার্বন ডাই অক্সাইড অণুর গড় গতিশক্তি গণনা করো। এখানে গড় শব্দটা কেন আমরা ইউজ করছি, মানে এক একটা অণুর গতিবেগ কিন্তু এক এক রকম, মানে এরা নিজেদের মধ্যে সংঘর্ষ করে, পাত্রের গায়ে সংঘর্ষ করে, ফলে এদের গতিবেগের কিন্তু সবসময় পরিবর্তন হয়। আর গতিবেগের যদি পরিবর্তন হয় তাহলে গতিশক্তিরও কিন্তু পরিবর্তন হবে। তাহলে এক একটা অণুর গতিশক্তি আমি এক এক রকম পাবো। তাহলে এখন একটা গ্যাস পাত্রে যদি 1 কোটি অণু থাকে, তাহলে প্রত্যেকটা অণুর আলাদা আলাদা গতিশক্তি বের করা কিন্তু খুবই কঠিন। এই কারণে আমরা যে গতিশক্তিটা বের করি সেটা কিন্তু আসলে গড় মান পাওয়া যায়, অর্থাৎ এটা কিন্তু অ্যাকচুয়াল মান না। এটা হচ্ছে ওখানে যদি 1 কোটি অণু থাকে, প্রত্যেকটা অণুর নিজস্ব গতিশক্তিকে ওই অণুর সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা যে গড় মানটা পাবো, এই গড় গতিশক্তিটা কিন্তু আমরা এখান থেকে বের করি। আমাদের যে সূত্র আছে, এই সূত্রটা কি ছিল, গড় গতিশক্তি, বা শুধু গতিশক্তি লিখলেও হবে, কোনো সমস্যা নাই, 3/2 RT। এটা 1 মোল গ্যাসের জন্য, 1 মোল গ্যাসের গড় গতিশক্তি হচ্ছে 3/2 RT। আর যদি n মোল বলা থাকে তাহলে দিতে হবে 3/2 nRT। তাহলে এখানে যেহেতু আমার একটি কার্বন ডাই অক্সাইড বলেছে, তাহলে প্রথম আমরা 1 মোল কার্বন ডাই অক্সাইড গ্যাসের গতিশক্তি বের করব, পরে ওই 1 মোল থেকে আমরা একটি কার্বন ডাই অক্সাইড অণুর গতিশক্তি বের করব। তাহলে এই জন্য আমরা লিখেছি 1 মোল কার্বন ডাই অক্সাইড অণুর গড় গতিশক্তি 3/2 RT। তাহলে এখানে আমার কি কি মান লাগবে, আর এই অঙ্কে আর এর মান নিবে সবসময় এসআই এককে, আর গতিশক্তি আমরা নরমালি জুল এককে প্রকাশ করি, আর এসআই এককে আর এর মান হচ্ছে কিন্তু জুল এককে থাকবে। আর সমান 8.314 জুল পার কেলভিন পার মোল, আর সমান 8.314 জুল পার কেলভিন পার মোল। তো সরাসরি কেলভিন তাপমাত্রায় তোমার দেওয়া আছে 298 কেলভিন, 298 কেলভিন। তাহলে এই দুটো মান আমরা বসিয়ে দেই, 3/2 into 8.314 into 298, তাহলে এত কি পেলাম, এত জুল। এটা হচ্ছে 1 মোল কার্বন ডাই অক্সাইড অণুর গড় গতিশক্তি।
এত জুল পার মোল, যেটা 1 মোলের জন্য আমরা বের করেছি। তাহলে 1 মোল কার্বন ডাই অক্সাইড অণুর গড় গতিশক্তি এত জুল পার মোল। তোমাকে বলেছে একটি অণু, একটি কার্বন ডাই অক্সাইড অণু। তাহলে অ্যাভোগাড্রোর সূত্র থেকে আমরা কি জানি? 1 মোল যে কোনো গ্যাসের অণুর সংখ্যা কত? 6.023 ইন্টু 10⁻23। তাহলে 6.023 ইন্টু 10⁻23 এতটি কার্বন ডাই অক্সাইড অণুর গতিশক্তি হচ্ছে এত জুল। তাহলে একটির কত হবে? তাহলে ওটাকে অ্যাভোগাড্রোর সংখ্যাতে আমরা ভাগ করব, ভাগ করলে কিন্তু আমরা পেয়ে যাব। আমরা লিখতে পারি 1 মোল বা 6.023 ইন্টু 10⁻23 এতটি কার্বন ডাই অক্সাইড অণুর গড় গতিশক্তি সমান সমান 3/2 ইন্টু 8.314 ইন্টু 298 এত জুল। ঠিক আছে? তাহলে অতএব একটি কার্বন ডাই অক্সাইড অণুর গড় গতিশক্তি সমান সমান হবে 3 ইন্টু 8.314 ইন্টু 298 নিচে 2 ইন্টু 6.023 ইন্টু 10⁻23 এত জুল পার মলিকুল হবে। অন্যর ইংলিশ কি? মলিকুল। তাহলে এত জুল পার মলিকুল, এত জুল পার মলিকুল, MOLECULE মলিকুল। তাহলে এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মানটা আমরা পাবো 6.17। তোমার বাসায় চেক করে দেখো, এটা বইয়ের মান, অনেক সময় ভুল থাকতে পারে। 6.17 ইন্টু 10⁻21 এত জুল পার মলিকুল, অর্থাৎ একটা কার্বন ডাই অক্সাইড অণুর গড় গতিশক্তি এত জুল। পার মলিকুল যদি ভুলে না লেখো সমস্যা নাই, একটু বের করে দেখালেই হবে, তবে লিখলে ভালো। আর উপরে যে মানটা ছিল এটা ছিল যে 1 মোলের গড় গতিশক্তি, আর এটা হচ্ছে একটা অণুর গড় গতিশক্তির মান। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করবে, এগুলো কিন্তু তোমার এমসিকিউতে আসবে, প্লাস সৃজনশীলে হতে তোমার আসতে পারে। এমসিকিউতে আসার সম্ভাবনা তোমার বেশি। তাহলে এগুলো করবে। আমরা নেক্সট ক্লাসে আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস কি এগুলো আমরা দেখব, এবং বাস্তব গ্যাস কেন আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতি হয়, হেমাঙ্গা বক্র, এই জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করব। এবং নেক্সট ক্লাসে এখন আমরা বলে রাখলাম, নেক্সট ক্লাসে যখন আমার ভিডিওটা অন করবে সাথে খাতা কলম বই সবগুলোর সাথে নিয়ে নেবে। আমি বোর্ডে যে ভাবে লিখবো আমার সাথে সাথে তোমরাও লিখে নেবে, তাহলে তোমার ক্লাস নোট হয়ে যাবে, অর্ধেক পড়া কিন্তু এখানে হয়ে যাবে। বারবার কিন্তু আমি কথা বলছি, তোমাদের কিন্তু আর সময় নাই, কয়েকদিন পরে কিন্তু টেস্ট পরীক্ষা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত আমরা রাখলাম। আল্লাহ হাফেজ।